আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতদের বাড়ির সাতক্ষীরায় চলছে শোকের মাতম। দ্রুত মরদেহ দেশে আনার ক্ষেত্রে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা। সাতক্ষীরার প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। এই কান্না স্বজন হারানোর বেদনার, পরিবারের সচ্ছলতা আশায় সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম লেবাননে গিয়েছিলেন, কিন্তু ইসরায়েলি ড্রোন হামলায় কেড়ে নিল তাদের জীবন। লেবাননের দক্ষিণ অঞ্চলীয় জেবদিন এলাকায় ইসরায়েল ড্রোন হামলায় 2 বাংলাদেশি শফিকুল ও নাহিদ নিহত হয়েছেন। বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক শোক বার্তা জানিয়েছেন, হামলায় 2 বাংলাদেশি ছাড়াও এক সিরিয়ান নাগরিকও নিহত হয়েছে। সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা মা, অনিশ্চিত ভবিষ্যৎ ও ছেলের মরদেহ দেশে ফেরানো নিয়ে চিন্তিত তারা। সরকার কাছে আবেদন, সরকার দেবে আর আমার রাশ পাঠিয়ে দেবে সরকার মাধ্যমে। জোর দাবি যে আমরা লাশটা সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব যেন এখানে পৌঁছায় দেয়। নিহতের স্বজনরা জানান, মাত্র 2 মাস আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন তারা। আমার কইতেছে কি এই জায়গায় কিছু নেই, পুরি সব ছাই, আমি হাসপাতালে যাচ্ছি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বিদেশে গিয়েছিল অনেক স্বপ্ন নিয়ে, আজ সে বিদেশের মাটিতে লাশ হয়ে গেল। নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। লেবানন ও ইসরায়েলি সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এই প্রাণহানির ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। হাম ও হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। এ সময় হামে আক্রান্ত হয়েছেন 87 জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 939 জন। এ নিয়ে মোট হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 51,567 জনে। চলতি বছর হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে 68 জনের। সেই সাথে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 356 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 15 মার্চের পর থেকে এই পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে 7,024 জন। এই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 36,881 জন, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 32,877 জন। সীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে সীমান্তবর্তী জেলাগুলোতে লং মার্চ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত কলেজ ছাত্র মুরসালিনের কবর জিয়ারত শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্র বিভাগের সমালোচনা করে পাটোয়ারি বলেন, বাংলাদেশে কিভাবে এত ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা আসে সেই প্রশ্নের জবাব স্বরাষ্ট্র বিভাগকে দিতে হবে। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সকল বিভাগে সীমান্ত নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এই জন্য সরকারকে আমরা বলবো, আপনি যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন তাহলে আপনি সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। আর যদি আপনি সীমান্ত রক্ষা করতে না পারেন তাহলে আপনি একটা ভুয়া জাতীয়তাবাদী। এই জন্য যারা ভুয়া জাতীয়তাবাদী আছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। দিনাজপুরের চিরির বন্দরে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে 2 ছেলের হাতে বাবা ও এক ভাই নিহত হয়েছে। সকাল 6:30টার দিকে উপজেলার ফতেজংপুর এলাকার একটি ভুট্টা খেতে ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বৃদ্ধ দলু মিয়া নিজ জমির ভুট্টা মাড়াই করতে গেলে তার 2 ছেলে সাদিকুল ও সাকিব বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা লাঠি দিয়ে দলু মিয়ার উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাবাকে রক্ষা করতে আরেক ছেলে কাবিল মিয়া এগিয়ে গেলে তার উপরও হামলা চালায় সাদিকুল ও সাকিব। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারীর সৈয়দপুরের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাবিলকে মৃত ঘোষণা করেন।
গত 17 বছর ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ব্যবহার না করে বিদেশ থেকে বিদ্যুৎ সহ সবকিছু আমদানি করার উপর প্রাধান্য দিয়েছিল, কিন্তু বিএনপি সরকার দেশীয় সম্পদ আহরণ করে জনগণের উন্নয়নে কাজে লাগাতে চায় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সকালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে তারা তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেন। আমার নিজের জ্বালানি থাকতে আমি বিদেশ থেকে এখানে ইম্পোর্ট করব। সেই জন্য আমরা বসেছিলাম কিভাবে সবাইকে সন্তুষ্ট করে সবাইকে একসাথে নিয়ে এসে আমরা যেন আমাদের নিজের দেশের জ্বালানি আহরণ করতে পারি এবং দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি। খাল খননে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর সংযোগ মুখ থেকে চন্দ্রখালী খাল হয়ে সাটুরিয়া ও বালিয়াটি ইউনিয়নের প্রায় 7 কিলোমিটার দৈর্ঘ্য খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর তিনি এই মন্তব্য করেন। পরে তিনি সাটুরিয়া বাস স্ট্যান্ডে এক জনসভায় দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শিক্ষক কর্মচারীদের পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি চলছে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। শ্রেণীকক্ষ ও শিক্ষকদের কক্ষ তালা মেরে রাখা হয়েছে। এর আগে সকাল থেকে শিক্ষকরা একাডেমিক সব কার্যক্রম বন্ধ করে প্রধান ভবনের সামনে অবস্থান নেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও অবঞ্চিত ঘোষণা করেছেন শিক্ষকরা। প্রস্তাবিত নদী পুনঃখনন প্রকল্পে নিজেদের সম্পত্তি ও ফসলি জমি হারানোর শঙ্কায় পড়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলাবাসী। তাদের অভিযোগ, সম্প্রতি ফুলজোর নদীর মূল অংশ খনন করা হলেও এখন নতুন করে একে শাখা নদী দেখিয়ে আবারও খননের কাজ হাতে নিচ্ছে সরকার। তবে ব্যক্তিগত সম্পত্তি হলে খনন না করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নে ডিডি শাহবাজপুর গ্রাম। এখানকার অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল। নিজেদের বছরের 6 মাসে খাবার জোগান ও জীবিকা নির্বাহী একমাত্র পথ কৃষিকাজ। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড নদী খননের নামে তাদের জমির উপর দিয়ে নকশা এঁকেছে বলে অভিযোগ গ্রামবাসীর। নিচু জমিতে ধান প্রচুর পরিমাণ উৎপন্ন হয় এবং উঁচু জমিতে রবি শস্যগুলো ব্যাপক হারে তৈরি হয়। এই জমিন যদি খনন করে তাহলে আমরা ছেলে পেলে নিয়ে অনাহারে মরবো। সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ, এই নদী তো না ফসলের জমি, এই জমি জানি খনন না হয়। আমরা সরকারের কাছে কিছু চাই না, আমরা চাই জমি। গ্রামবাসীর ভাষ্য, সরকার যে স্থানে নদী খননের কথা বলছে সেই জায়গাগুলো ব্যক্তি মালিকানাধীন। এখানে খনন করা হলে ভূমিহীন হয়ে পড়বে এই অঞ্চলের কৃষকরা। ধানের জমি যেন ঠিক থাকে, এটা যেন ক্ষতি যেন না হয়। আমাদের পৈতৃক সম্পত্তি, এখানে আমরা কখনো খান খনন করতে দেব না। যদি নদী খনন করা হয় তাহলে এই এলাকার মানুষের অবৈধ ক্ষতি হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছে, এই প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের 203 কিলোমিটার নদী খননের জন্য সার্ভে করা হচ্ছে। সেক্ষেত্রে যদি কারো ব্যক্তিগত সম্পত্তি পড়ে তবে তা খনন করা হবে না। খাল অথবা নদীগুলো যেটা আছে এটা সিএস ম্যাপে আছে কিনা, সিএস ম্যাপে যেগুলো আছে সেগুলি আমরা মূলত ডিপিপি অন্তর্ভুক্ত করব। আর সিএস ম্যাপে যেগুলো আসলে নাই সেগুলো আমরা আসলে আপাতত অন্তর্ভুক্ত করব না। কেউ কেউ দেখা সিএসএ আছে, হয়তো আরএসএস, কেউ হয়তো সেটা অন্যভাবে হয়তো তাদের নিজের নামে করে নিচ্ছে। নদীর জায়গা আসলে কেউ দখল করতে পারবে না, কারণ নদী হচ্ছে একটা জীবন্ত সত্তা। খাল খনন রোধে ইতিমধ্যে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে গ্রামবাসী। সরকার এই প্রকল্প থেকে সরে না আসলে আগামীতে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। সুন্দরবনে কোস্ট গার্ডের নেতৃত্বে চলমান অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের অভিযানে কুখ্যাত বনদস্যু মেজর জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহিদুল ইসলাম ওরফে
মেজো জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি 1 নলা বন্দুক ও 5 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। সে নড়াইলের নড়াগাতি থানার বাসিন্দা। মেজো জাহাঙ্গীর দীর্ঘদিন বনদস্যু বাহিনীর প্রধান হিসাবে সুন্দরবনে ডাকাতি ও সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। তার বিরুদ্ধে দাকোপ থানায় মামলা দায়ের করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বৃষ্টিতে ভেঙে পড়ার অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই অল্প বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রকল্পে কোনো ত্রুটি বা অনিয়ম হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। 2 বছর আগে শুরু হয় শিবগঞ্জের খাসিরহাট জিসি থেকে সোনা মসজিদ R&H সড়কটির উন্নয়ন কাজ। তবে 19 কোটি টাকা ব্যয়ে 13 কিলোমিটার সড়কটির কাজ এখনও শেষ হয়নি। স্থানীয়রা জানান, এরই মধ্যে হালকা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের বিভিন্ন অংশ। একাধিকবার সংস্কার করা হলেও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ঠিকাদারের অনিয়মের কারণে এমনটি হচ্ছে বলে অভিযোগ তাদের। যখন বৃষ্টি হয় তখন আমরা আল্লাহ আল্লাহ করি যে রাস্তাটা যেন না ভাঙে। জনগণ একবারে এমন অসুবিধাতে পড়ছে। একদিকে রাস্তা শুরু হয়েছে আর একদিকে রাস্তা ভেঙে গেছে, তাহলে এটা একটা বিশাল ধরনের দুর্নীতি। এই দুর্নীতির জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাচ্ছি যে রাস্তাটা সঠিকভাবে হোক, আমরা যারা সাধারণ জনগণ আছি জনগণের যাতে চলাচল করতে পারি। ঠিকাদারের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী হারুন রশিদ। আমাদের উইক পয়েন্টগুলো খুঁজে পেয়েছি এবং সেই জায়গাগুলো আমরাকে পুনরায় এটা রেকটিফাই করে এটা সাস্টেনেবল কন্ডিশনে আমরা ইনশাআল্লাহ এটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। শুধু আশ্বাস নয়, বাস্তবায়ন দেখতে চান স্থানীয়রা। তারা বলেন, সড়কটির দ্রুত সংস্কার না হলে চলতি আমের মৌসুমে বিড়ম্বনা পোহাতে হবে বাগান মালিক ও ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে 8 জন রোগীর দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 5 জনকে 7 দিনের কারাদণ্ড ও 100 টাকা করে জরিমানা এবং 2 জনকে 4 দিনের কারাদণ্ড ও 100 টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জে আমপাড়া ও বাজারজাতকরণে এবছরও কোনো সময় নির্ধারণ করেনি জেলা প্রশাসন। আম পরিপক্ক হলেই গাছ থেকে পাড়া যাবে এবং করা যাবে বাজারজাত। তবে কেউ অপরিপক্ক আম বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের আয়োজনে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন এবং নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষি বিভাগ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় 37,487 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,58,012 মেট্রিক টন। এদিকে আগামী 15ই মে গুটি জাতের আম সংগ্রহের মাধ্যমে নাটোরে শুরু হচ্ছে চলতি মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম। জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় চলতি মৌসুমের ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়। জেলা প্রশাসক আসমা শাহিন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান সহ জেলার বিভিন্ন এলাকার বাগান মালিক ও আম ব্যবসায়ীরা এই সময় উপস্থিত ছিলেন। সভায় কৃত্রিম উপায়ে আম না পাকাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। চাঁদপুর শহরের বিভিন্ন রাইস মিলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল প্যাকেটজাত করার অভিযোগে খাজা বাবা অটো রাইস মিলকে 20,000 টাকা ও আজমেরি অটো রাইস মিলকে 15,000 টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষা ও পাটজাত মোড়ক আইন বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। গাইবান্ধার সদর সাব রেজিস্ট্রার অফিসে অবৈধভাবে দীর্ঘদিন ধরে জমি ক্রেতা ও বিক্রেতার নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে গাইবান্ধা জেলা সচেতন নাগরিকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সাব রেজিস্ট্রার অফিসের দুর্নীতির বিষয়ে তদন্ত করে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অতিবৃষ্টি ও উজানের পানির ঝলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাউনা বিলে কয়েকশো কৃষকের স্বপ্নের ফসল বোরো ধান তলিয়ে গেছে। এসব ধান তুলে আনতে না পারায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ভুক্তভোগীরা জানান, বিলের দুই পাশে শিলা ও সুতিয়া নদী থাকায় নদীগুলোর পানি অতিরিক্ত ঢলের কারণে ওই বিলে প্রবেশ করে, আর এতেই ক্ষতির সম্মুখীন হন তারা। তাই এই সমস্যার একটি স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। রোববার রাউনা বিলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু। তিনি বিলের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের আশ্বাস দেন। ঝালকাঠিতে নতুন করে স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকালে পৌর মিনি স্টেডিয়ামে 12 থেকে 14 বছর বয়সের শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। প্রতিযোগিতার ফুটবলে বালক ও বালিকা উভয় বিভাগের পৌরসভা একাদশ দল চ্যাম্পিয়ন হয়। জেলার 4টি উপজেলা ও ঝালকাঠি পৌরসভা দল প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।